শুভ সন্ধ্যা বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আমি এখন চলে এসেছি কলকাতার ইকো পার্কে। আমার পিছনে দেখতে পাচ্ছেন তাজমহল এবং রোমের কলোজিয়াম দেখা যাচ্ছে। আর শীতকালে কলকাতার মধ্যে ইকো পার্কে ঘুরতে আসার জন্য এক আদর্শ জায়গা। আর ইকো পার্কে ঘোরার জন্য গ্রীষ্মকালীন এবং শীতকালীন টাইমিং আলাদা হয়। তাই গ্রীষ্মকালে যা টাইমিং ছিল আর এখন শীতকাল অর্থাৎ নভেম্বর মাস থেকে নতুন টাইমিং হয়েছে। এখানে নতুন টাইমিং কি রয়েছে, এখানে কি ঘুরবেন এবং কোথায় কি টিকিট প্রাইস রয়েছে এবং কোন গেটের কাছে কোন কোন জিনিস দেখতে পারবেন, সব কিছু আজকে ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন, আমি সানোয়ার লস্কর আর আমার সাথে লেন্সের উপায় রয়েছে বাপন। আমাদের সাথে আজ ঘুরুন কলকাতার ইকো পার্ক। সকাল 9টা বাজে আর আমরা এখন বেরিয়ে পড়ছি যাদবপুর থেকে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আজ বেশ কয়েকটা স্পট কভার করব, সেই জন্য আজকের এই ভিডিওতে স্পেশালি ইকো পার্ক ভ্রমণ থাকছে এবং তার বিস্তারিত গাইড থাকছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সকালবেলার অফিস টাইম, বুঝতে পারছেন ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম লেগেই রয়েছে। আর আমরা এখন ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন পার হচ্ছি। চলুন যেতে যেতে এখন আলোচনা করি আপনারা ইকো পার্কে কীভাবে যাবেন। ইকো পার্কে যাওয়ার জন্য আপনারা প্রাইভেট কার, বাইক, বাস, মেট্রো সব কিছু করে যেতে পারেন। আর আজ আমরা বাইক নিয়ে যাচ্ছি আর আমরা এখন সায়েন্স সিটির কাছাকাছি আছি। সায়েন্স সিটি ক্রস করে মা ফ্লাইওভারের নিচে দিয়ে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা বরাবর আমরা ইকো পার্কের দিকে এগিয়ে যাব। আপনারা যারা বাসে আসতে চান, বিভিন্ন জায়গা থেকে নিউ টাউনে আসার বাস পাওয়া যায়। যেমন বারাসাত দিক থেকে আপনারা যারা আসবেন DN47 বাস, এবং হাওড়ার দিক থেকে যারা আসবেন AC12 বাস, এবং সাউথের দিক থেকে যারা আসবেন তারা পার্ক সার্কাস থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। এছাড়াও শিয়ালদা থেকে আপনারা নিউ টাউনে আসার প্রচুর বাস পেয়ে যাবেন। আপনারা যে কোনো বাসে উঠে নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছে নেমে পড়বেন এবং ওখান থেকে টোটো কিংবা বাসে করে চলে আসবেন ইকো পার্কে। আপনাদের সাথে বক করতে করতে আমরা এখন চলে এসেছি বিশ্ববাংলা গেটের কাছে। সামনে দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। আর আমরা এই বিশ্ববাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের উপরে আমরা আজ লাঞ্চ করব। আর এখানে লাঞ্চ করার জন্য কেমন কি রুলস রয়েছে, খাবারের প্রাইস কেমন রয়েছে, কিভাবে বুকিং করতে হয়, সব কিছু ডিটেলস একটা আলাদা আমি ভিডিও বানিয়েছি। আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি বিশ্ববাংলা গেটের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নেবেন। আমরা এবারে ইকো পার্কে ঠিক সন্ধ্যার টাইমে ঢুকতে চেয়েছি আর এখান থেকে খেয়ে বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা বেরিয়ে পড়েছি। আর সামনে এখন দেখতে পাচ্ছেন ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে আমরা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা আজ 4 নম্বর গেট দিয়ে ইকো পার্কে প্রবেশ করব। ইকো পার্কে কোন গেট দিয়ে ঢুকলে কোন সুবিধা হবে এবং কি দেখবেন সব কিছু ডিটেলসে এই ভিডিওতে বলবো, তাই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা মেট্রো করে আসতে চান, ইকো পার্কের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন। সেক্টর 5-এ নেমে ওখান থেকে রাইট সাইড দিয়ে বাইরে বেরিয়ে এসে অটো পেয়ে যাবেন। অটো করে ডাইরেক্ট চলে আসবেন ইকো পার্ক। পার পার্সন 50 টাকা মতো নিতে পারে। আমরা এখন ইকো পার্কের 2 নম্বর গেট ক্রস করছি। আর এই রয়েছে ইকো পার্কের 3 নম্বর গেট আর এর পরেই 4 নম্বর গেট। আমরা ইকো পার্কের 4 নম্বর গেটে চলে এসেছি। আর 4 নম্বর গেটের বাইরে সব থেকে বেশি ভিড় হয়। দেখতে পাচ্ছেন এখানে মেলার মতো লোকও রয়েছে, প্রচুর ভিড়। ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে এখানে পার্কিং আছে, দেখতে পাচ্ছেন। ইকো পার্কের 1, 3, 4, 2 ছাড়া সব গেটে পার্কিং রয়েছে। আপনারা যারা কার অথবা বাইক নিয়ে আসবেন পার্কিং করতে পারেন। আমরা পার্কিং করে দিয়েছি। আর পার্কিংয়ের জন্য বলে রাখি 2 হুইলারগুলো 20 টাকা এবং 4 হুইলারগুলো 50 টাকা, এবং যারা বাস নিয়ে আসবে বাসের জন্য 100 টাকা পার্কিং চার্জ রয়েছে। 1, 3, 4 নম্বর গেটে, এই 3টে গেটে আপনারা পার্কিং করতে পারবেন। এই হলো টিকিট কাউন্টার। আমরা ভিতরে প্রবেশ করার জন্য এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি এবং ভিতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য পার পার্সন 30 টাকা। এবং ভিতরে বিভিন্ন আলাদা আলাদা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা টিকিট প্রাইস রয়েছে। আমরা এখন এখান থেকে ভিতরে প্রবেশ করে গেলাম। আমরা এখন 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করে প্রথমেই সেই করোনার সময় সেই দেখতে পাচ্ছেন সেই স্ট্যাচুটা রয়ে গেছে। ওখানে ভিতরে প্রবেশ করে রাইট সাইডে এদিকে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে 7 ওয়ান্ডার্সটা একদম সামনেই পড়বে। সামনে দেখতে পাচ্ছেন 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য আলাদা করে আবার 30 টাকার টিকিট কাটতে হবে। ইকো পার্কে এন্ট্রি করার জন্য যে 30 টাকা ওটা আলাদা, এবং 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য টিকিট প্রাইস এটা আলাদা। চলুন এখন টিকিটটা কেটে নিই। আমরা 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য 30-60 টাকা দিয়ে 2 জনের টিকিট কেটে নিলাম। আর এই সামনে দেখতে পাচ্ছেন 7 ওয়ান্ডার্স। এখন চলুন এর মধ্যে ঢুকবো এবং পৃথিবীর 7ম আশ্চর্য জিনিস আপনাদের সাথে দেখাবো। ভিতরেই প্রবেশ করেই প্রথমেই চোখে পড়বে হাজার হাজার বছরের পুরানো ইজিপ্টের পিরামিড। আনুমানিক খ্রিস্টপূর্বাব্দে 2550 বছর আগে এই পিরামিডের কাজ শুরু হয়েছিল। রাজা মহারাজাদের মৃত্যুর পরে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে তাদের
দেহগুলোকে মমি আকারে সংরক্ষণ করা হতো। ইকো পার্কের এই পিরামিডগুলোর মধ্যে একটার মধ্যে ভিতরে মমি আকারে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা রয়েছে। চলুন এটার ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই সময় রাজা মহারাজাদের মৃত্যুর পর পিরামিডের মধ্যে এইভাবে মমি আকারে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সংরক্ষণ করা হতো। এদিকে আছে দেখতে পাচ্ছেন রোমের কলেজিয়াম, এর পিছনে একটা সাংঘাতিক ইতিহাস বর্ণিত রয়েছে এবং প্রচুর রহস্য লুকিয়ে রয়েছে। একটু পরে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফোয়ারা করে আছে। আর এদিকে আমাদের সেই সবার প্রিয় তাজমহল তো রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো একটু পরেই। আপনারা এই ব্রিজের উপর দাঁড়িয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। একদিকে থাকবে তাজমহল, একদিকে থাকবে রোমের কলেজিয়াম, আরও একটু পিছনে থাকবে চীনের প্রাচীর। খুব সুন্দর সুন্দর ছবি উঠতে পারে এখান থেকে। চলুন এখন আমরা রোমের কলেজিয়ামের মধ্যে প্রবেশ করব এবং এর মধ্যে কি রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটি ছিল রোমান সাম্রাজ্যের সবথেকে বড় স্থাপত্য এবং এটির কাজ শেষ হয় 80 খ্রিস্টাব্দে তিতুসের রাজত্বকালে। এটি যখন প্রথম তৈরি করা হয়েছিল এর নাম ছিল ক্লাভিয়াম নাট্যশালা এবং ষষ্ঠ শতকে ভূমিকম্পে এটি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে এটি আবার সংরক্ষণ করা হয় নতুন করে। আমরা এখন রোমের কলেজিয়ামের মধ্যে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন। আর এই যে রোমের কলেজিয়ামটা দেখতে পাচ্ছেন, এর মাঝখানে বন্য হিংস্র পশুদের সঙ্গে কয়েদিদের ছেড়ে দেওয়া হতো যুদ্ধ করার জন্য এবং উপরে বসে রাজা মহারাজারা সেগুলো দেখত এবং উপভোগ করত। এখানে একসাথে প্রায় 50,000 দর্শক বসে দেখতে পারত এবং এটির লম্বা ছিল প্রায় 615 ফিট এবং চওড়া ছিল 510 ফিট এবং 24,000 বর্গমিটার এলাকা নিয়ে বিস্তৃত ছিল। এই রোম, আমরা একটু আগে রোমে ছিলাম আর চলে এলাম চীনে। চল ভাই চীনে যাই। আমরা তারপরে চলে এলাম চীনের মহাপ্রাচীরের উপরে। পৃথিবীতে মানুষ দ্বারা নির্মিত সবথেকে বড় স্থাপত্য হলো চীনের এই মহাপ্রাচীর। কথিত আছে পৃথিবীর বাইরে থেকে এই মহাপ্রাচীরকেই একমাত্র দেখা যায়। এটি তৈরি করা হয়েছিল মূলত চীনের উত্তরাংশ শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এবং এটি মাটি এবং পাথর দ্বারা সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছিল। এখান থেকে তাজমহলটা কত সুন্দর লাগছে দেখুন। এখন আমরা চলে এলাম আমাদের সবার প্রিয় তাজমহল, যা উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত, কিন্তু আমরা আজ কলকাতায় বসে বসে তা দেখতে পাচ্ছি। আমরা জানি সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের মৃত্যুর পরে তার স্মৃতিসৌধ হিসাবে এটি তৈরি করেন, যা যুগ যুগ বছর ধরে ভালোবাসার ঐতিহ্য বহন করে চলছে। এই সুবিশাল সুন্দর তাজমহলের আর্কিটেক্ট ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি। 1632 সালে এই তাজমহলের কাজ শুরু হয় এবং 1648 সালে কাজ প্রায় শেষ হয়। কিছু কাজ বাকি থাকার পরে আবার এটি 1653 সালে সম্পূর্ণরূপে শেষ হয়। এই তাজমহলের উচ্চতা ছিল প্রায় 73 মিটার পর্যন্ত। তারপরেই আমরা চলে এলাম ইস্টার্ন আইল্যান্ডের ময় স্ট্যাচুর কাছে, যার প্রত্যেকটা স্ট্যাচু তৈরি করা হয়েছিল আগ্নেয় শিলা দ্বারা। এখন দেখছেন সেই বিখ্যাত ব্রাজিল স্ট্যাচু দ্য খ্রিস্ট দ্য রেডিমার। সুবিশাল এই স্ট্যাচুটার উচ্চতা ছিল 30 মিটারেরও বেশি। পেত্রা গার্ডেন, এটি মূলত পাহাড়ের পাদদেশে পাথর কেটে কেটে গুহা আকৃতি করে
এটি তৈরি করা হয়েছিল। চলুন দেখি এর ভিতরটাই কেমন কি রয়েছে, একবার দেখে আসি। তাহলে মাত্র 30 টাকা দিয়ে ইকো পার্কের মধ্যে প্রবেশ করে প্রথমেই আমরা 7টা আশ্চর্য জিনিস দেখে নিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এর আশেপাশে আর কি আপনারা দেখতে পারেন সেগুলো বলবো, এবং আপনারা কি করে ঘুরলে সব কিছু ভালোভাবে কভার করতে পারবেন সব কিছু ডিটেলসে বলবো। এবং ভিডিওর শেষে স্পেশাল কিছু ইনফরমেশান থাকছে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 4 নম্বর গেট দিয়ে হাঁটতে হাঁটতে 3 নম্বর গেটের দিকে এগিয়ে গেলে পথেই আপনারা দেখতে পারবেন বাটারফ্লাই গার্ডেন। দিনের বেলা এলে আপনারা এর মধ্যে প্রবেশ করতে পারেন। আপনারা ইকো পার্কে ঘোরার জন্য এখান থেকে সাইকেল রেন্টে নিতে পারেন। সাইকেল রেন্টে নেওয়ার জন্য রেন্ট হলো 150 টাকা, কিন্তু সাইকেল যখন আপনারা নেবেন তখন 500 টাকা জমা রাখতে হবে সিকিউরিটি পারপাস। 30 মিনিটের জন্য 150 টাকা দিয়ে রেন্টে নিতে পারেন, এবং আপনারা যখন সাইকেলটা রিটার্ন করবেন তখন আবার 500 টাকা থেকে 350 টাকা আপনাদেরকে রিটার্ন করা হবে। এখানে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের আদলে একটা স্টেশন তৈরি করা রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। কলকাতার ইকো পার্কের মধ্যে দার্জিলিংয়ের মজা নিয়ে নিতে পারেন। এই টয় ট্রেনটি মূলত চলে না, কিন্তু ইকো পার্কের মধ্যে আপনারা টয় ট্রেনে করে সম্পূর্ণ ইকো পার্কটা ঘুরতে পারেন। 2 নম্বর গেটের কাছ থেকে আপনারা টয় ট্রেনে উঠতে পারেন। আমরা 4 নম্বর গেট থেকে ধীরে ধীরে 3, 2 এরকম করে এগিয়ে যাচ্ছি। আর এখন যেতে যেতে দেখতে পাচ্ছেন এ হলো রেইন ফরেস্ট। এখানে আপনারা বৃষ্টির একটা অনুভব নিতে পারেন। এটা ঠিক সন্ধ্যার আগে বিকাল মুহূর্তটা এখানে অন করা হয়। এখান থেকে যখন আপনারা তলা দিয়ে হেঁটে যাবেন তখন হালকা হালকা বৃষ্টি হলে যেমন ফিল হয় তেমন হবে। খুব সুন্দর লাগে এই অনুভূতিটা। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন মাস্ক গার্ডেন। অর্থাৎ মাস্ক গার্ডেন এখানে বিভিন্ন জায়গার বিখ্যাত মাস্কগুলো সংরক্ষণ করা আছে। বাচ্চাদের জন্য তো খুব একটা সুন্দর জায়গা এটা। এই হলো রোজ গার্ডেন। আর শীতকাল প্রায় চলে এলো। আপনারা যারা এই শীতকালে ঘুরতে আসছেন তারা এসে এখানে রোজ গার্ডেনে প্রচুর ফুল দেখতে পাবেন। সবে শুরু হচ্ছে ফুলগুলো। আমরা এখন 3 নম্বর গেটের কাছে এলাম। আর 3 নম্বর গেটের পরে ইকো পার্কের এই যে অফিস রয়েছে, অফিসের সামনে দিয়ে এই যে রাস্তাটা সামনের দিকে চলে গিয়েছে, এখান থেকে আপনারা এগিয়ে যাবেন। এখান থেকে এগিয়ে গেলে দুটো সুন্দর দারুণ স্পট রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন এই পাখার মতো সুন্দর করে দেওয়াল রয়েছে, আর এদিকে লেক সাইডটা রয়েছে। ইকো পার্কের মধ্যে আপনি যে জায়গায় ঘোরেন না কেন, এই লেক সাইডে বসে থাকার কিন্তু মজাটাই আলাদা। আর এই লেকের উল্টো সাইডে রয়েছে ক্যাফে একান্তে এবং আইফেল টাওয়ার। একটু আগে যে টয় ট্রেনের কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন টয় ট্রেন যাচ্ছে। আর এই টয় ট্রেনে করে আপনারা ইকো পার্কটা সম্পূর্ণ ঘুরতে পারবেন। 2 নম্বর গেটের কাছ থেকে এই টয় ট্রেনে উঠতে পারেন। আর এর জন্য টিকিট প্রাইস এসিতে 250 টাকা এবং নন এসিতে 150 টাকা। এই যে স্পটটি দেখতে পাচ্ছেন এটা হলো বাংলার গ্রাম। এর মধ্যে আপনারা যদি প্রবেশ করেন, আমাদের পশ্চিমবাংলার যে গ্রাম্য জীবন কেমন সুন্দর হয় খুব সুন্দরভাবে এর ভিতরে ফুটিয়ে তুলেছে। এবং এর মধ্যে প্রবেশ করার জন্য আলাদা করে 10 টাকা টিকিট প্রাইস রয়েছে। এর একটা আলাদা ডেডিকেটেড ফুল ভিডিও আমার বানানো রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তারপরে চলে এলাম সোলার ডাম। সম্পূর্ণ সোলার প্যানেল দিয়ে এটি তৈরি করা হয়েছে, এবং এটি অনেক আগে তৈরি করা হলেও মাঝখানে বেশ অনেক দিন বন্ধ ছিল, কাজ চলছিল। আবার বেশ কিছুদিন আগে এটি নতুন করে উদ্বোধন করা হয়েছে। এটি 6:30 পর্যন্ত ক্লোজ হয়ে যায়। আর আমরা এসেছি এখন প্রায় 6:45 বাজে, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। এর ভিতরে প্রবেশ করার জন্য 200 টাকা করে এন্ট্রি ফি এবং স্টুডেন্টদের জন্য 100 টাকা করে এন্ট্রি ফি। নতুন করে এর মধ্যে অনেক কিছু করেছে, আপনারা সময় পেলে অবশ্যই এর মধ্যে দিয়ে ঘুরে যেতে পারেন। ইকো পার্ক সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। এখন বলি ইকো পার্কের যে নতুন টাইমিং হয়েছে নভেম্বর মাস থেকে, সেটা হলো নভেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকবে। এবং টিকিট কাউন্টার ক্লোজিং টাইম সন্ধ্যা 7টার সময়। এবং এন্ট্রি ফি পার পার্সন 30 টাকা করে। এবং সোমবার করে সম্পূর্ণরূপে ইকো পার্ক বন্ধ থাকে। আরও একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করে যে ইকো পার্কের মধ্যে বাইরের খাবার অ্যালাও আছে কি না। হ্যাঁ, আপনারা বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। এছাড়াও ভিতরে বিভিন্ন ছোট ছোট স্টল এবং রেস্টুরেন্ট রয়েছে। এখন বলি ইকো পার্কে আপনারা কোন গেট দিয়ে প্রবেশ করবেন এবং কি দেখবেন। আপনারা ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, সবথেকে সুবিধা হবে। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, 7 ওয়ান্ডার্স দেখবেন। তারপরে হাঁটতে হাঁটতে
আসার পথে রেইন ফরেস্ট দেখবেন, শাওয়ার এরিয়া, তারপরে মার্কস গার্ডেন, তারপর রোজ গার্ডেন, তারপর ঘুম স্টেশন, তারপরে বাংলার গ্রাম, তারপরে দেখবেন সোলার ড্যাম, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটি যদি করতে চান সেগুলো করবেন। তারপরে 1 নম্বর গেট পার হয়ে এসে আপনারা দেখতে পাবেন জাপানিজ ফরেস্ট। আমার জাপানিজ ফরেস্টে একটা আলাদা ভিডিও বানানো রয়েছে, দেখতে পারেন। এবং তারপরে আপনারা বাইরে বেরিয়ে এসে আইফেল টাওয়ারের কাছে চলে যাবেন। এবং আইফেল টাওয়ারটা ঘোরা হয়ে গেলে আপনারা যদি ক্যাফে একান্তে যেতে চান তাহলে আইফেল টাওয়ারের সামনে থেকে চলে যাবেন ক্যাফে একান্তে। এইভাবে সম্পূর্ণ ইকো পার্কটা আপনারা চাইলে একদিনে ঘুরতে পারেন। অনেক বড়, একদিনে ঘোরা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। যদি আপনারা ঘুরতে চান এইভাবে ট্যুর প্ল্যান করে নেবেন তাহলে একদিনে কমপ্লিট করতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইকো পার্ক সম্পর্কে যদি কোনো রকমের কোশ্চেন থাকে কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।